আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানাবো আপডেট। নেগেভ মরুভূমিতে রহস্যময় ভূমিকম্প, গোপনে পরমাণু পরীক্ষা ইসরায়েলের। ইরানে হামলার হুমকি দিয়ে উল্টো বড় বিপদে পড়েছেন ট্রাম্প। ভয়ে কম্পমান নেতানিয়াহু ট্রাম্পকে ফোন করে বলল, ইরান আক্রমণ করো না। সিরিয়া থেকে শতাধিক ছাগল নিয়ে গেল ইসরায়েলি সেনারা। জাতিসংঘে ইরানের পক্ষে রাশিয়ার অবস্থান, এর জন্য পুতিনকে ধন্যবাদ প্রেসিডেন্ট পেজেশকিয়ানের। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে ওয়াশিংটনে মোসাদ প্রধান। গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিল ফ্রান্স। গঠন করা হলো গাজার নির্দলীয় টেকনোক্র্যাট সরকার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। নেগেভ মরুভূমিতে রহস্যময় ভূমিকম্প, গোপনে পরমাণু পরীক্ষা ইসরায়েলের। ঘড়িতে তখন সকাল 9টা। হঠাৎ সাইরেনের শব্দ, কেঁপে উঠেছিল দক্ষিণ ইসরায়েলের নেগেভ মরুভূমি। বৃহস্পতিবার সকালে 4.2 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে এই এলাকায়। এই কম্পন কি প্রাকৃতিক নাকি এর নেপথ্যে রয়েছে আরো গভীর কোনো রহস্য? ইরান ও আমেরিকার মধ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এদিন সকালের এই ভূমিকম্প উস্কে দিয়েছে জল্পনা। তবে কি গোপনে পরমাণু বোমার পরীক্ষা চালালো ইসরায়েল? সন্দেহের কেন্দ্রে রয়েছে ডিমোনা নিউক্লিয়াস ফ্যাসিলিটি। এই দিনের ভূমিকম্পের উৎস স্থলটি ছিল ইসরায়েলের এই অতি গোপনীয় পরমাণু কেন্দ্রের ঠিক কাছে। আরো বিস্ময়ের হলো, ঠিক যে সময়ে কম্পন অনুভূত হয় সেই সময়ে দেশ জুড়ে চলছিল ছাত্রছাত্রীদের জরুরি অবস্থান মহড়া বা ইমার্জেন্সি ড্রিল। এই কাকতালীয় ঘটনা জল্পনার পালে আরো হাওয়া দিয়েছে। অনেকে বিশেষ করে উল্লেখ করেছেন এদিনের কম্পনের গভীরতা এবং তার সময়কাল। মাটির মাত্র 10 কিলোমিটার গভীরে ঘটা এই কম্পনের স্থায়িত্ব ছিল 1.5 সেকেন্ড। সামরিক বিশেষজ্ঞদের একাংশের মতে লো এন্ড বা স্বল্প ক্ষমতার নিউক্লিয়ার টেস্টের সময় যে ধরনের কম্পন হয় তার সঙ্গে এই তথ্য হুবহু মিলে যাচ্ছে। এদিকে এদিনই ইসরায়েলে ভ্রমণ করার বিষয়ে নাগরিকদের জন্য সতর্কবার্তা জারি করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য। এই নির্দেশিকা যদিও ইরান আমেরিকার মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষিতে জারি করা হয়েছে, তবে নেটিজেনদের একাংশ মনে করছে এই নির্দেশিকার পেছনেও পরোক্ষ নেগেভ মরুভূমির ভূমিকম্পই রয়েছে। ইরানে হামলার হুমকি দিয়ে উল্টো বড় বিপদে পড়েছেন ট্রাম্প। ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ নিয়ে বর্তমানে জটিল ভূরাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের আন্দোলনকারীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে কার্যত নিজেকে এমন অবস্থানে নিয়ে গেছেন যেখানে তার সামনে খুব একটা সহজ পথ খোলা নেই। মার্কিন প্রশাসনের ভেতরে মধ্যরক্ষণশীলরা ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের পক্ষে সওয়াল করলেও ট্রাম্পের মূল সমর্থক গোষ্ঠী মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী কোনো যুদ্ধে জড়ানোর ঘোর বিরোধী। ফলে হোয়াইট হাউসের জন্য এখন দ্রুত সামরিক অভিযানের চিন্তা করা যতটা সহজ, বাস্তবে তার বাস্তবায়ন ততটাই কঠিন। ইরান কোনো সাধারণ রাষ্ট্র কাঠামো নয়, তাই কেবল শীর্ষস্থানীয় নেতৃত্বকে সরিয়ে দিলেই পুরো ব্যবস্থা ভেঙে পড়বে না। দেশটির ক্ষমতা কাঠামো মূলত একটি নেটওয়ার্কের মতো কাজ করে, যেখানে রেভলিউশনারি গার্ড কোর, গোয়েন্দা সংস্থা এবং ধর্মীয় নেতাদের সমন্বয়ে ক্ষমতার একাধিক কেন্দ্র রয়েছে। এই ব্যবস্থায় একটি অংশ অকেজো হয়ে পড়লেও অন্য অংশগুলো স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় থাকে। ফলে ভেনেজুয়েলার মতো এখানেও নেতৃত্বকে লক্ষ্য করে কোনো ঝটিকা অভিযান করার চেষ্টা কৌশলগত সাফল্যের চেয়ে বিশৃঙ্খলা তৈরির ঝুঁকি বেশি বাড়াবে। আঞ্চলিক রাজনীতিও যুক্তরাষ্ট্রের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েল তেহরানের বিরুদ্ধে সরাসরি মার্কিন হস্তক্ষেপ চাইলেও সৌদি আরব, কাতার ও ওমানের মতো প্রভাবশালী উপসাগরীয় দেশগুলো এখন উত্তেজনা প্রশমন ও কূটনীতির পক্ষে অবস্থান নিয়েছে। অধিকাংশ প্রতিবেশী দেশ যদি তাদের ভূমি বা আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেয়, তবে দূরপাল্লার হামলা চালানো পেন্টাগনের জন্য যেমন ব্যয়বহুল হবে, তেমনি এর কার্যকারিতাও হবে সীমিত। এমন পরিস্থিতিতে ট্রাম্পের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এমন একটি সামরিক ভারসাম্য বজায় রাখা, একই সঙ্গে যা আমেরিকাকে প্রভাবশালী হিসেবে হাজির করবে, আবার বড় যুদ্ধের সূচনাও করবে না। মার্কিন নীতি নির্ধারকদের আসল লক্ষ্য হয়তো ইরানে পশ্চিমা ধাঁচের গণতন্ত্র প্রতিষ্ঠা
করা নয়, বরং ইরানকে একটি অর্থনৈতিক কাঠামোর আওতায় আনা যাতে তারা চীনা নির্ভরতা কমিয়ে যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসায়িক সম্পর্কে জড়ায়। তবে বিমান হামলা বা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কোনো দেশের নিরাপত্তা ব্যবস্থা বা রাজনৈতিক আচরণ পরিবর্তন করা সম্ভব নয়। লিবিয়ার অভিজ্ঞতা শিখিয়েছে আকাশপথ থেকে কখনোই আন্দোলনকারীদের সুরক্ষা দেওয়া যায় না। উল্টো বাইরের কোনো বড় আঘাত ইরানের অভ্যন্তরীণ বিভেদ কমিয়ে জনগণকে আবারও সরকারের পতাকা তলে ঐক্যবদ্ধ করতে পারে, সেই সঙ্গে রেভলিউশনারি গার্ড কোরকে আরও কঠোর দমন-পীড়নের সুযোগ করে দিতে পারে। ভয়ে কম্পমান নেতানিয়াহু ট্রাম্পকে ফোন করে বলল, ইরান আক্রমণ করো না। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানের উপর সামরিক হামলা আপাতত স্থগিত করার অনুরোধ জানায়। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোন আলাপের সময় নেতানিয়াহু এই অনুরোধ জানান। মূলত মধ্যপ্রাচ্যে একটি ব্যাপক ও দীর্ঘস্থায়ী সংঘাতের ঝুঁকি এড়াতেই এই সতর্ক অবস্থান নিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী। নেতানিয়াহু এই অবস্থানকে বিশ্লেষকরা বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন, কারণ অতীতে তিনি ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের পক্ষে ছিলেন। একই দিনে ট্রাম্প এক বিবৃতিতে উল্লেখ করেন, তেহরান সম্ভবত তাদের অভ্যন্তরীণ দমন-পীড়ন কমিয়ে এনেছে এবং মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ করেছে। তাই এই মন্তব্যকে অনেকেই সামরিক পদক্ষেপ থেকে পিছিয়ে আসার সংকেত হিসেবে দেখছেন। অন্যদিকে কাতার, সৌদি আরব, ওমান এবং মিশরের মতো প্রভাবশালী আরব রাষ্ট্রগুলো ট্রাম্প প্রশাসনের উপর চাপ সৃষ্টি করছে। তারা সতর্ক করে বলেছে যে ইরানের উপর কোনো মার্কিন হামলা পুরো অঞ্চলকে স্থিতিশীল করতে পারে এবং জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটাতে পারে। এই দেশগুলো একই সাথে ইরানকেও কোনো উস্কানিমূলক পদক্ষেপ না নিতে অনুরোধ করেছে। সিরিয়ার গোলান উপত্যকা থেকে প্রায় 250টি ছাগল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী সেনারা এসব ছাগল নিয়ে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে চলে যায়। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানায়, প্রায় 2 সপ্তাহ আগে সেনাবাহিনীর একটি ব্যাটালিয়নের সদস্যরা এই কাজ করেন। সে সময় তারা সিরিয়ার গোলান উপত্যকায় অবস্থান করছিলেন। গত বছরের ডিসেম্বরে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর ওই এলাকার একটি বড় অংশ দখলে নেয় ইসরায়েলি সেনারা। অন্য একটি ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানায়, গোলান ব্রিগেডের সেনারা মাঠে চড়ে বেড়ানো এসব ছাগল দেখতে পান। এগুলো সিরিয়ার স্থানীয় খামারিদের মালিকানাধীন ছিল। পরে সেনারা ছাগলগুলো ধরে পশ্চিম তীরে নিয়ে যান। প্রতিবেদনে বলা হয়, পশ্চিম তীরে আগে থেকে ট্রাক প্রস্তুত রাখা ছিল। সেখানে ছাগলগুলো তুলে অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের কাছে পাঠানো হয়। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে এ ঘটনার কথা স্বীকার করেছে। তারা জানায়, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে স্কোয়াড কমান্ডারকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে, কোম্পানি কমান্ডারকে তিরস্কার করা হয় এবং অন্য সেনাদের বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়। ঘটনার পরদিন সকালে বিষয়টি প্রকাশ্যে আসে। সেই সময় সিরিয়ার কিছু কৃষক রাস্তার পাশে ছাগল ঘোরাফেরা করতে দেখে বিষয়টি সিরিয়ার সেনাবাহিনীকে জানান। টাইমস অফ ইসরায়েলের তথ্য অনুযায়ী চুরি হওয়া ছাগলগুলো সব এখনো উদ্ধার হয়নি। এর মধ্যে প্রায় 200টি ছাগল এখনো ইসরায়েলের ভেতরে রয়েছে। কিছু ছাগল আবার সিরিয়ার ভূখণ্ডে ছড়িয়ে ছিটিয়ে আছে। জাতিসংঘে ইরানের পক্ষে রাশিয়ার অবস্থানের জন্য পুতিনকে ধন্যবাদ প্রেসিডেন্ট পেজেশকিয়ানের। ইরানের সরকার বিরোধী আন্দোলনের জেরে জাতিসংঘের ঢাকা নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে তেহরানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে চীন, পাকিস্তান এবং রাশিয়া। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের আহ্বানে ইরানের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে মস্কোর সমর্থনের জন্য পুতিনকে শুক্রবার ধন্যবাদ জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। প্রেসিডেন্টের দপ্তর এই তথ্য জানায়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিক্ষোভ নিয়ে আলোচনা হওয়ার পরদিন রুশ নেতার সঙ্গে ফোনালাপে পেজেশকিয়ান রাশিয়ার অবস্থানের জন্য পুতিনকে কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি বলেন, ইরানের সাম্প্রতিক ঘটনাবলিতে যুক্তরাষ্ট্র এবং জায়নবাদী শাসনের প্রত্যক্ষ ভূমিকা ও সম্পৃক্ততা স্পষ্ট। নিউ ইয়র্কে বৃহস্পতিবার অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ইরানের সাম্প্রতিক বিক্ষোভ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উত্তেজনা উস্কে দেওয়া এবং আতঙ্ক ছড়ানোর অভিযোগ তোলে। রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ইরানের চারপাশে উত্তেজনা বৃদ্ধির বিষয়টি তারা পর্যবেক্ষণ করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অনুরোধে বর্তমান নিরাপত্তা পরিষদের বৈঠকটি একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট আগ্রাসন এবং হস্তক্ষেপকে ন্যায্যতা দেওয়ার আরেকটি প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়।
ইরানের সম্ভাব্য মার্কিন সামরিক হামলা ঘিরে যখন উত্তেজনা চরমে, তখনই দেশটিতে সফরে গেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক ডেভিড বার্নিয়া। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস জানিয়েছে, ইরানে চলমান বিক্ষোভ দমন এবং এ বিষয়ে সম্ভাব্য মার্কিন সামরিক প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া। প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বার্নিয়ার ফ্লোরিডার মিয়ামিতে বৈঠক হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সরাসরি যোগাযোগের দায়িত্বে রয়েছেন উইটকফ। বার্নিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হবে কিনা বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। এক্সিওস জানিয়েছে, সপ্তাহান্তে ট্রাম্প ফ্লোরিডার গলফ ক্লাবে অবস্থান করার কথা রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের কাছে ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক অভিযান কিছুটা বিলম্বিত করার অনুরোধ জানিয়েছে ইসরায়েল। সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্র ইরানে বড় ধরনের হামলা চালালে ইসরায়েল তেহরানের লক্ষ্যবস্তু হতে পারে বলে আশঙ্কা করছে তেল আবিব। ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে দিয়ে এক্সিওস বলছে, তেল আবিবের বিরোধিতা সত্ত্বেও আগামী কয়েকদিনের মধ্যে ইরানে হামলা চালাতে পারে ওয়াশিংটন। গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের কর্মকর্তাদের সতর্কবার্তা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর নেতৃত্বাধীন প্রশাসনের কর্মকর্তারা। ফ্রান্সের অর্থমন্ত্রী রোনাল্ড লেসকুরে এই তথ্য নিশ্চিত করে। ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে লেসকুরে জানান, অতি সম্প্রতি যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রী স্কট বেসেন্টের সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। ফিনান্সিয়াল টাইমসকে লেসকুরে বলেন, আমি তাকে বলেছি যে যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড দখল করতে কোনো প্রকার তৎপরতা কিংবা পদক্ষেপ নেয়, তাহলে তাকে সীমা অতিক্রম করা হিসেবে বিবেচনা করবে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের যে অর্থনৈতিক সম্পর্ক রয়েছে তা গুরুতর সংকটের মধ্যে পড়বে। আমি তাকে বলেছি যে গ্রিনল্যান্ড একটি সার্বভৌম দেশ এবং ইউএর একটি অংশ। এটি নিয়ে যুক্তরাষ্ট্র কোনো ঝামেলায় না জড়ালেই ভালো করবে। আমি আরো বলছি, যদি কোনো কিছুর পরোয়া না করে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে হামলা করেই বসে, সেক্ষেত্রে পৃথিবীর চেহারা সম্পূর্ণ বদলে যাবে এবং নতুন এক পৃথিবীর অভ্যুদয় ঘটবে। প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডের আয়তন 21,66,086 বর্গ কিলোমিটার, জনসংখ্যা মাত্র 56,583 জন। এই জনসংখ্যার প্রায় 90% ইনুইট জাতিগোষ্ঠীভুক্ত। গ্রিনল্যান্ডের অবস্থান উত্তর আমেরিকা অঞ্চলে হলেও এই দ্বীপটি ডেনমার্কের অধীনে একটি স্বায়ত্তশাসিত প্রদেশ। এই দ্বীপের বাসিন্দারাও ডেনমার্ক এবং ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের নাগরিক। আর্কটিক এবং আটলান্টিক সাগরকে পৃথককারী এই দ্বীপটির নাম গ্রিনল্যান্ড হলেও উত্তর মেরুর কাছাকাছি অবস্থান হওয়ার কারণে বছরের বড় সময় জুড়ে তুষারাচ্ছন্নিত থাকে এই ভূখণ্ড। দ্বীপটির ভূপৃষ্ঠের গভীরে জ্বালানি তেল সহ বিভিন্ন খনিজ পদার্থ রয়েছে বলে জানিয়েছেন ভূতত্ত্ববিদরা। গাজার প্রশাসন পরিচালনার জন্য প্রতীক্ষিত বেসামরিক টেকনোক্রেট সরকার গঠন করা হয়েছে। বৃহস্পতিবার এই কমিটি গঠন করা হয়েছে বলে প্রতিবেদনে জানা যায়। গাজার যুদ্ধাবসানের লক্ষ্যে গত 30 সেপ্টেম্বর 20টি পয়েন্ট সমন্বিত যে শক্তি পরিকল্পনা প্রস্তাব করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প, সে পরিকল্পনা মেনেই গঠিত হয়েছে কমিটি। গাজার নতুন এই সরকারের নাম ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব দ্য গাজা স্ট্রিপ। এনজিএসি সরকারের 15 সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির প্রধান করা হয়েছে ফিলিস্তিনের পশ্চিম তীরে অঞ্চলের বাসিন্দা এবং সুপরিচিত প্রকৌশলী আলী আবদেল হামিদ শাহকে। তিনি ব্যতীত বাকি 15 জনের নাম এখনো প্রকাশ করা হয়নি, তবে জানা গেছে যে তারা সবাই গাজার বাসিন্দা এবং পেশাজীবী ছিলেন। প্রকৌশলী আলী আবদেল হামিদ শাহ এক সময়ে ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্ষমতাসীন ফাত্তাহ এবং প্যালেস্টাইনিয়ান অথরিটি এর নেতৃত্বাধীন সরকারের উপপরিকল্পনা মন্ত্রী ছিলেন। এনসিএজি গঠনে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট ছিল মিশর ও কাতার। ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় বলা হয়েছে, গাজার চূড়ান্ত শাসন ক্ষমতার অধিকারে হবে বোর্ড অব পিস নামের একটি পরিষদ। ট্রাম্প নিজে সেই পরিষদের প্রধান হবেন। বোর্ড অব পিসের নির্দেশনা অনুযায়ী চলবে এনসিএজি সরকার। বোর্ড অব পিসের নির্বাহী প্রতিনিধি হিসেবে মিশরে থাকবেন বুলগেরিয়ার সাবেক প্রতিরক্ষা এবং পররাষ্ট্রমন্ত্রী নিকোলাই ব্লাদনেভ। এনজিএসটি প্রধান আলী আবদেল হামিদ শাহ গতকাল নাফেদের সঙ্গে কায়রোতে বৈঠক করেছেন বলে জানা গেছে। এনসিএজি গঠনের সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন এবং কর্মকর্তা এএফপিকে জানায়, এই সরকারের নিম্ন পর্যায়ের পশ্চিম তীরের পিএস সরকারের প্রভাব থাকবে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। নেগেভ মরুভূমিতে রহস্যময় ভূমিকম্প, গোপনে পরমাণু পরীক্ষা ইসরায়েলের।
ইরানে হামলার হুমকি দিয়ে উল্টো বড় বিপদে পড়েছেন ট্রাম্প। ভয়ে কম্পমান নেতানিয়াহু ট্রাম্পকে ফোন করে বলল, ইরান আক্রমণ করো না। সিরিয়া থেকে শতাধিক ছাগল নিয়ে গেল ইসরায়েলি সেনারা। জাতিসংঘে ইরানের পক্ষে রাশিয়ার অবস্থান, এর জন্য পুতিনকে ধন্যবাদ প্রেসিডেন্ট পেজেশকিয়ানের। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে ওয়াশিংটনে মোসাদ প্রধান। গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিল ফ্রান্স। গঠন করা হলো গাজার নির্দলীয় টেকনোক্র্যাট সরকার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।